বাংলাদেশের প্রতিটি নাগরিকের জানা উচিত ফারাক্কা এবং তিস্তা ব্যারেজ বাংলাদেশের মানুষের জন্য কত বড় মরণফাঁদ। ফারাক্কা ব্যারেজ গঙ্গা নদীর উপরে অবস্থিত একটি বাঁধ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত। 1961 সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়, শেষ হয় 1975 সালে। সেই বছর 21শে এপ্রিল থেকে বাঁধটি চালু করা হয়। ফারাক্কা বাঁধ 2240 মিটার লম্বা, যা প্রায় $1 বিলিয়ন ব্যয়ে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় বানানো হয়েছিল। বাংলাদেশের রাজশাহী সীমান্তের 16.5 কিলোমিটার উজানে বাঁধটি নির্মিত হয়। কলকাতা বন্দরে নাব্যতা বৃদ্ধির অজুহাতে ভারত 1956 সালে এই প্রকল্পটি হাতে নেয়। 1971 সালে স্বাধীনতার পর বাংলাদেশ সরকার ভারত সরকারের সঙ্গে গঙ্গা প্রশ্নে আলোচনা শুরু করে। 1972 সালে গঠিত হয় বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশন। 1975 সালে ভারত বাংলাদেশকে জানায় যে ফারাক্কা বাঁধের ফিডার ক্যানেল পরীক্ষা করা তাদের প্রয়োজন। সে মোতাবেক 1975 সালে 21শে এপ্রিল থেকে 31শে মে পর্যন্ত সময়ের মধ্যে 10 দিন ফারাক্কা থেকে 310 থেকে 450 কিউবিক গঙ্গার প্রবাহ প্রত্যাহার করার ব্যাপারে বাংলাদেশের অনুমতি প্রার্থনা করে ভারত। বাংলাদেশ সরল বিশ্বাসে এতে সম্মতি জ্ঞাপন করে। ভারত বাঁধ চালু করে দেয় এবং নির্ধারিত সময়ের পরেও একতরফাভাবে গঙ্গার গতি পরিবর্তন করতে থাকে, যা 1976 সালের পুরা শুষ্ক মৌসুম পর্যন্ত অব্যাহত থাকে। এর উদ্দেশ্য ছিল কলকাতা বন্দরের নাব্য উন্নয়নে পলি ধুয়ে নিতে শুষ্ক মৌসুমে গঙ্গা নদী থেকে ভগীরথী হুগলি নদীতে 1130 কিউবিক মিটারেরও বেশি সরিয়ে নেওয়া। ভারতকে এই কাজ থেকে বিরত রাখতে ব্যর্থ হয়ে বাংলাদেশ এ ব্যাপারে জাতিসংঘের শরণাপন্ন হয়। 1976 সালে 26শে নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে একটি সর্বসম্মত বিবৃতি গৃহীত হয়, যাতে অন্যান্যের মধ্যে ভারতকে সমস্যার একটি ন্যায্য ও দ্রুত সমাধানের লক্ষ্যে জরুরি ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসার নির্দেশ দেওয়া হয়। পরে 1977 সালে গঙ্গার পানি বন্টন নিয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি হলেও বাংলাদেশ পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত থেকে যায়। অতঃপর 1996 সালে 30 বছরের একটি চুক্তি হয়। বাস্তবতা এই যে চুক্তি হলেও ভারত কখনোই বাংলাদেশকে তার পানির ন্যায্য হিস্সা দেয়নি। শুষ্ক মৌসুমে গঙ্গার পানি অপসারণের ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এই বাঁধ চালুর পরে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে মরুকরণ শুরু হয়েছে। গঙ্গার প্রবাহ হ্রাস পাওয়ায় নদীর তলদেশে ভরাট হয়ে গেছে, ফলে বর্ষাকালে দেশের উত্তরাঞ্চলে তীব্র বন্যা দেখা দিচ্ছে। এতে দেশের কৃষি, মৎস্য, বনজ শিল্প, নৌ পরিবহন, পানি সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক লোকসানের সম্মুখীন হতে হচ্ছে। প্রত্যক্ষভাবে প্রতি বছর প্রায় 300 কোটি মার্কিন ডলারের ক্ষতি হচ্ছে। যদি পরোক্ষ হিসাব করা হয় তাহলে ক্ষতির পরিমাণ অনেক বেশি। ফারাক্কার আগে একসময় রাজশাহীতে পদ্মায় ইলিশ মাছ পাওয়া যেত, এখন আরিচাতেই এই মাছ পাওয়া যায় না। ফারাক্কা বিদ্যমান থাকলে আশঙ্কা করা হয় পদ্মা এবং তার কমান্ডো অঞ্চলে ইলিশ মাছ আদৌ পাওয়া যাবে না। অন্যদিকে সিকিমে হিমালয়ের 7200 মিটার উচ্চতায় অবস্থিত চিতামু হ্রদ থেকে তিস্তা নদীর সৃষ্টি হয়েছে। নদীটি নীলফামারী জেলার কালীগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। 1787 খ্রিস্টাব্দে অতিবৃষ্টির একটি ব্যাপক বন্যার সৃষ্টি করেছিল এবং এই সময় নদীটি গতিপথ পরিবর্তন করে লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চিলমারী নদীবন্দরের দক্ষিণে ব্রহ্মপুত্র নদীতে পতিত হয়। তিস্তা নদীর সর্বমোট দৈর্ঘ্য 309 কিলোমিটার, তার মধ্যে 115 কিলোমিটার বাংলাদেশ ভূখণ্ডে অবস্থিত। তিস্তা একসময় করতোয়া নদীর মাধ্যমে গঙ্গার সঙ্গে সংযুক্ত ছিল এবং এর অংশবিশেষ এখনও বুড়ি তিস্তা নদী নামে পরিচিত। তিস্তায় 221.53 মিটার দৈর্ঘ্য 44 গেট বিশিষ্ট গজলডোবা বাঁধের রয়েছে 3টি পর্যায়। প্রথম পর্যায়ে সেচ প্রকল্প, দ্বিতীয় পর্যায়ে পানি বিদ্যুৎ প্রকল্প এবং তৃতীয় পর্যায়ে গঙ্গা ব্রহ্মপুত্র সংযোগ খাল খনন করে নৌপথ তৈরি। সিকিম আন্ডারসন সেতুটি দার্জিলিং কালিম্পং সড়কে অবস্থিত, যার 25 কিলোমিটার ভাটিতে কর্নেশন সেতু। এই ভাটিতে সিভক শহরের কাছে তিস্তা নদী ডুয়ার্সের সমতলে প্রবেশ করে। তারও 15 কিলোমিটার ভাটিতে গজলডোবায় এই ব্যারেজটি নির্মাণ করা হয়েছে। গজলডোবার 70 কিলোমিটারের ভাটিতে তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করেছে। গজলডোবার এই বাঁধের ফটক বন্ধ করে তিস্তার মূল প্রবাহ থেকে পানি বিভিন্ন খাতে পুনর্বাহিত করা হয়। নদী বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, তিস্তার পানি তিস্তা মহানন্দা খালে পুনর্বাহিত করার উদ্দেশ্য নিয়ে এই বাঁধ স্থাপন করা হয়েছে।
918 কিলোমিটার দীর্ঘ তিস্তা মহানন্দা খালের মাধ্যমে জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার ও মালদহ জেলায়ও সেচের পানি সরবরাহ করা হচ্ছে। কার্যত তিস্তার পানি গজলডোবা বাঁধের মাধ্যমে বিহারের মেচি নদীর দিকে প্রবাহিত করা হচ্ছে। সেখান থেকে ফারাক্কার উজানে এ পানি ফুলহার নদের মাধ্যমে পুনরায় সরবরাহ করা হবে। মেচি নদীতে একটি বাঁধ নির্মাণ করা হচ্ছে, ফলে উত্তরবঙ্গ ও বিহারের ভারতের আন্তঃনদী সংযোগ পরিকল্পনাও সম্পূর্ণ হবে। জাতিসংঘের সাবেক পানি ও পরিবেশ বিশেষজ্ঞ SI খান বলেন, ভারত ইতিমধ্যে এ নদীতে 6টি বড় বাঁধ দিয়েছে। এছাড়া ছোট সেচ প্রকল্পের জন্য তিস্তার উপনদীগুলোতে দেওয়া হয়েছে আরও অসংখ্য বাঁধ। জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে 30টির মতো। এছাড়া আন্তঃনদী সংযোগ প্রকল্পের হিমালয় 1 নং সংযোগ খালের মানস সাংকোস তিস্তা গঙ্গা সংযোগ খালের কাজও সম্পন্ন করেছে ভারত সরকার তিস্তায় গজলডোবা বাঁধের মাধ্যমে উজানে জলধারা থেকে পানি সরাসরি ফারাক্কা বাঁধের উজানে গঙ্গা নদীতে নিয়ে যাচ্ছে। এছাড়াও ভারত তিস্তা বেসিনের পানি মহানন্দ বেসিনেও সরিয়ে নিচ্ছে। গঙ্গা থেকে আরেকটি সংযোগ খালের মাধ্যমে তিস্তার পানি দক্ষিণাত্যেও সরিয়ে নেওয়ার পরিকল্পনা ভারতের রয়েছে। তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করেছে লালমনিরহাট জেলার ডালিয়া পয়েন্টে। এই নদী বাংলাদেশে প্রায় 12টি জেলার মধ্যে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র নদে এসে মিলেছে। বাংলাদেশের উত্তরাঞ্চল এবং এই 12টি জেলার অর্থনীতি প্রত্যক্ষভাবে তিস্তা নদীর উপর নির্ভরশীল। তিস্তা সেচ প্রকল্পের আওতায় বাংলাদেশের মোট চাষযোগ্যের জমির শতকরা 14 ভাগ তিস্তা নদের সেচ প্রকল্পের উপর নির্ভরশীল। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 14% মানুষের জীবিকা তাই এই নদীর উপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল। এই বিপুল জমির চাষের জন্য পানি প্রয়োজন অন্তত 3500 কিউসেক, কিন্তু বর্তমানে তিস্তার পানি প্রবাহ 600 থেকে 700 কিউসেক। যেখানে 1985 সালে পশ্চিমবঙ্গের গজলডোবায় বাঁধ নির্মাণ কাজ শুরু করার আগে তিস্তার পানি প্রবাহ ছিল প্রায় 5000 কিউসেক। এই প্রসঙ্গে বাংলাদেশের পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাত বলেন যে তিস্তার মূল প্রবাহ ভারত প্রত্যাহার করে নিয়েছে। তিস্তার ডালিয়া ব্যারেজ উজান থেকে আসা পানি প্রবাহ প্রায় শূন্য। এখন যে 600 থেকে 700 কিউসেক পানি যা আসছে তা ধারণা করি ভারতের গজলডোবা ব্যারেজ ভাটির উপনদী থেকে। বাংলাদেশ অনেক দর কষাকষি করেও তিস্তা চুক্তিতে এগোতে পারেনি। ভারতের কেন্দ্রীয় সরকার তিস্তা চুক্তি পশ্চিমবঙ্গ সরকারের অনিচ্ছার কারণে করতে পারছে না এমন প্রচার করে আসলেও তা বিশ্বাসযোগ্য নয়। চুক্তির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারই সার্বভৌম। বাংলাদেশের একটি বৃহৎ ভূখণ্ড এবং সেই ভূখণ্ডের বাসিন্দারা প্রত্যক্ষভাবে তিস্তা নদীর ওপর নির্ভরশীল। ভারত বাংলাদেশকে তার পানির ন্যায্য হিস্যা দিচ্ছে না, যার সরাসরি ফলাফল হিসাবে কৃষির ওপর নির্ভরশীল এবং বৃহৎ জনগোষ্ঠী হচ্ছে ক্ষতিগ্রস্ত। বাংলাদেশের উত্তরাঞ্চলে মরুকরণ দেখা দিচ্ছে। সাম্প্রতিককালে সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে উত্তরাঞ্চলের বন্যা। ভৌগোলিক কারণে উত্তরাঞ্চলে বৃষ্টি কম হয়, তাই বৃষ্টির কারণে বন্যা হওয়ার সম্ভাবনা খুবই কম। ভারত গজলডোবা ব্যারেজের গেট হঠাৎ করে খুলে দিলে উত্তরাঞ্চলে বন্যা দেখা দেয়। বর্ষাকালে তলদেশে অজস্র পাথর, নুড়ি, বালি আর পলি পড়ে। তিস্তার বুকে শুষ্ক মৌসুমে উত্তপ্ত বালুর স্তূপ জমে। অন্যদিকে বর্ষাকালে মূল গতিপথ বদলিয়ে তিস্তা প্রচুরভাবে আশ্রে পড়ে দুই তীরে। ফলে নির্দয় ভাঙনে প্রতি বছর 20,000 মানুষ বাড়িঘর ছাড়া, গাছপালা, আবাদি জমি হারিয়ে পথের ভিখারি হয়। নদীর প্রবাহ পথে বিশাল চর ও উভয় তীরে ভাঙনের তাবে তিস্তার বাংলাদেশের অংশ, এর প্রস্থ কোনো কোনো জায়গায় 5 কিলোমিটারেরও কম, কোনো জায়গায় 500 মিটার। এখানে বাংলাদেশের পলিসি মেকার এবং কূটনীতিকদের চরম ব্যর্থতাই প্রকাশ পেয়েছে, যার ফলশ্রুতিতে 2024 সালে আমরা দেখলাম বাংলাদেশের দক্ষিণাঞ্চল সহ দেশের বেশ কয়েকটি জেলাকে প্রায় পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ভারতের যে সকল নদীর উপর বাঁধ নির্মাণ করা আছে, বাংলাদেশ সরকারকে না জানিয়ে রাতের আধারে প্রতিটা বাঁধ খুলে দিয়ে প্রায় বাংলাদেশের অর্ধেক ভূখণ্ডকে ডুবিয়ে দেওয়া হয়েছে। ভারতের এ সকল আচরণ কখনোই কোনো বন্ধুসুলভ রাষ্ট্রের পরিচয় বহন করে না।